প্রথমে জানিয়ে দেব শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। এরপর জানিয়ে দেব মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, অন্তর্বর্তী সরকার উদাসীন বললেন জাতীয় পার্টি রওশন। এরপর জানিয়ে দেব খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসার আহ্বান ঐক্যমত কমিশনের। সবশেষে জানিয়ে দেব ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগোচ্ছে না। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচন কমিশনের সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, স্টেট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটিও পরিবর্তন করতে হবে। ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তবে তিনি বলেন, এই ইস্যুতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। নাসির উদ্দিন পাটোয়ারি ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। সিইসির সঙ্গে বৈঠকের সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে তারা প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন একটি আবেদন জমা দিয়েছেন। এছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের তালিকা থেকে আমলীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। জহিরুল ইসলাম বলেন, যেহেতু আমলীগের নিবন্ধন স্থগিত আছে, সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার কথা। তারা সেটা ইসির নজরে এনেছেন। কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন। জাতীয় প্রতীক শাপলা হলে এনসিপি একই প্রতীক দাবি করতে পারে কিনা এমন প্রশ্নে জহিরুল ইসলাম বলেন, শুধু শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ। জাতীয় প্রতীকে শাপলা ছাড়াও পাট পাতা, ধানের শীষ ও তারকা চিহ্ন আছে। এই প্রতীকগুলো অন্যান্য রাজনৈতিক দল ব্যবহার করছে, আর জাতীয় প্রতীকের নির্দিষ্ট রং ও মাপের বিষয় আছে। সেক্ষেত্রে তারা কমিশনের নজরে এনেছেন। প্রতীক হিসেবে শাপলা পেতে তাদের আইনি কোনো বাধা নেই। সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়টি নিয়েও আলোচনা করে। জহিরুল ইসলাম বলেন, কমিশন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে সম্প্রতি ইসিতে আবেদন জমা দেয় এনসিপি। বৈঠকে এই বিষয়ের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয়। জহিরুল ইসলাম বলেন, কমিশন তাদের জানিয়েছে নিবন্ধন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এদিকে মানুষ চরম নিরাপত্তাহীনতায়, অন্তর্বর্তী সরকার উদাসীন বললেন জাতীয় পার্টির রওশন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বন্নতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন জাতীয় পার্টি। এজন্য এখনই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার পূর্ণ প্রয়োগ চেয়েছে দলটি। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি সহ ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সহ বিভিন্ন দাবি করেছেন জাতীয় পার্টি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান জাতীয় পার্টির রওশন মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। রোববার সকালে এই সংবাদ সম্মেলন হয়। সাম্প্রতিক ঘটনা, হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়গুলো তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, সম্প্রতি পুরান ঢাকায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ড সহ দেশব্যাপী অব্যাহত হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি সহ ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চরম আতঙ্ক ও অনিশ্চয়
তাই ততষ্ট মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কোথাও জানমালের নিরাপত্তা নেই। দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। জাতীয় পার্টি মনে করে দেশের বিরাজমান সংকট নিরসনে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চরম সিদ্ধান্তহীনতা ও উদাসীনতার পরিচয় দিচ্ছে। দলের মহাসচিব বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র ও সাধারণ জনতা তথা গোটা জাতির ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিদেশি দেশি শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন মামুনুর রশিদ। একই সঙ্গে এসব অপশক্তি দেশের অর্থনীতির চাকা থামিয়ে দিতে এবং শান্তিরক্ষী বাহিনী হিসেবে আন্তর্জাতিক সুনাম অর্জনকারী দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেও চক্রান্ত লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই অপশক্তি কারা, এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, স্বাধীনতার পরও দেশি বিদেশি চক্রান্তের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। 1981 সালে ঘুমন্ত অবস্থায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে এই বিদেশি শক্তি বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিল। এই চক্রান্তকারীরাই 90-এর তথাকথিত গণ অভ্যুত্থানের মাধ্যমে পল্লীবন্ধু এরশাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এখনও নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস এদের চক্রান্তের কারণে দেশের পরিস্থিতি সামাল দিতে পারছেন না। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত 35% শুল্ক আরোপকে দেশের অর্থনীতির জন্য অশনি সংকট বলে উল্লেখ করেন জাতীয় পার্টির মহাসচিব। একই সঙ্গে তিনি গত 11 মাসে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি বলে দাবি করেন। তবে চলতি বছরের প্রথম 3 মাসে দেশে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে সাংবাদিকেরা উল্লেখ করলে মামুনুর রশিদ বলেন, এই তথ্য সঠিক নয়, এটা ভিডিও নয়, প্রবাসী রেমিটেন্স ও বিদেশি বিনিয়োগ এক নয়, এমন তথ্য উল্লেখ করলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমরাও খোঁজখবর নিয়েছি। ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এই ডেটা তথ্য যাচাই করে এই প্রশ্নের উত্তর দেব। সংবাদ সম্মেলনে দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানো হয়। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে উদ্ধারে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, দেশব্যাপী আজ আপনার দিকেই তাকিয়ে রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান, খন্দকার মনিরুজ্জামান, সৈয়দ ওয়াহেদুল ইসলাম, হাফসা সুলতানা আরও অনেকে। সবশেষে জানিয়ে দেব, খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসার আহ্বান ঐকমত্য কমিশনের। রাজনৈতিক দলগুলোকে খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 12তম দিনের আলোচনার শুরুতে আলী রিয়াজ এ আহ্বান জানান। রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে দলগুলোর সঙ্গে এ ধারাবাহিক সংলাপ শুরু করেছে ঐকমত্য কমিশন। আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল। সব বিষয়ে 100% আমাদের অবস্থান থাকবে, এই ধারণা নিয়ে আলোচনা করা যাবে না। আমরা আপনাদের বলেছি, কিছুটা ছাড় দিয়ে অবস্থান নমনীয় করে এক জায়গায় আসতে হবে, না হলে আলোচনা অর্থহীন হয়ে যায়। সবাই তো নিজের অবস্থান থেকে কথা বলেই যাচ্ছেন, বলছেন সারাদিন, বলছেন সারা বছর, তাহলে সংলাপের অর্থ কী? আলী রিয়াজ বলেন, আমরা আপনাদের বক্তব্য গুরুত্বহীন মনে করছি না, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করি। কিন্তু কোথাও না কোথাও একটি জায়গায় এসে একমত হতে হবে। এর বিকল্প হতে পারে একপক্ষীয় সিদ্ধান্ত, যেখানে সবকিছু একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকবে। সেটি গণতন্ত্রের জন্য সুখকর হবে না। রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার দিকেও ইঙ্গিত করে অধ্যাপক রিয়াজ বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন। ফলে রাষ্ট্রের প্রধান ব্যক্তি নিয়োগ পাচ্ছেন মাত্র 2 ব্যক্তির সম্মতির ভিত্তিতে। এটা একরকম রোমান মডেলের মতো, যেখানে একজনের সিদ্ধান্তই সব। আলী রিয়াজ আরও বলেন, সব বিষয়ে 100% আমাদের অবস্থান থাকবে, এই ধারণা নিয়ে আলোচনা করা যাবে না। আমরা আপনাদের বলেছি, কিছুটা ছাড় দিয়ে অবস্থান নমনীয় করে এক জায়গায় আসতে হবে, না হলে আলোচনা অর্থহীন হয়ে যায়। সবাই তো নিজের অবস্থান থেকে কথা বলেই যাচ্ছেন, বলছেন সারাদিন, বলছেন সারা বছর, তাহলে সংলাপের অর্থ কী? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত আছেন
ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া। এদিকে ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগোচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌলিক সংস্কার না হলে অন্য যত বিষয়ে ঐকমত্য হোক তাতে খুব বেশি লাভ হবে না। রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনা এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায় সেজন্য সংবিধানে বেশ কিছু মৌলিক সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা হলেও সব ক্ষেত্রে ঐকমত্য হচ্ছে না। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচনের মতো প্রস্তাবগুলো নিয়ে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবে বলেছিল, সাংবিধানিক সংস্কারের অন্যতম উদ্দেশ্য ভবিষ্যতে যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ এবং রাষ্ট্র ক্ষমতা ও প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ ও পর্যাপ্ত ক্ষমতায়ন। এসব উদ্দেশ্য পূরণে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি বদলানো, চাইলে যাতে কোনো সংবিধান সংশোধন করতে না পারে সেরকম বিধান করা সহ কিছু মৌলিক সংস্কার প্রস্তাব আনা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌলিক সংস্কার না হলে অন্য যত বিষয়ে ঐকমত্য হোক তাতে খুব বেশি লাভবান হবে না। কোনো দল নির্বাচিত হয়ে সরকার গঠন করে কর্তৃত্ববাদী হয়ে ওঠা বা সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ঝুঁকি থেকেই যাবে। আর সংবিধানে শুধু এসব সংস্কার আনলেই হবে না, এমন বিধান করতে হবে যাতে কোনো দল নিজের স্বার্থে চাইলেই সংবিধান সংশোধন করে ফেলতে না পারে। ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে, ক্ষমতার ভারসাম্য ও প্রতিষ্ঠানগুলো যাতে তৈরি হয়, জবাবদিহি থাকে, এটাই জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা। রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বুঝতে পারবে সংস্থার প্রস্তাবটা কতটা বাস্তবায়ন করলে সে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, বলেছেন আলী রিয়াজ, সহসভাপতি, জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি প্রস্তাব নিয়ে প্রথম পর্বে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছিল। এ আলোচনা চলেছিল 2 মাস। প্রথম পর্বে ঐকমত্য হয়নি এমন 20টির মতো বিষয়কে মৌলিক কাঠামোগত সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করে ঐকমত্য কমিশন। সেগুলোর বিষয়ে 30টি দলকে একসঙ্গে নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা করছে কমিশন। গত 3 জুন থেকে বিষয়ভিত্তিক আলোচনা শুরু হয়েছে। এখন পর্যন্ত 11 দিনে 13টির মতো বিষয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো হলো: 1. সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন। এতে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। 2. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব। এতে সরকারি হিসাব, অনুমতি হিসাব, সরকারি প্রতিষ্ঠান ও বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, এই 4টি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ সংসদে আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে দেওয়া হবে। অর্থাৎ বিরোধী দলগুলো সংসদে যে কটি আসন পাবে তার অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ পাবে। 3. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। এ বিষয়ে আশু এবং দীর্ঘমেয়াদে ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ ও পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে নিম্ন আদালত স্থানান্তর আলোচনা হলেও ঐকমত্য হয়নি এমন বিষয়ের মধ্যে আরও অনেকগুলো রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কয়েকটি মৌলিক সংস্কারের নিশ্চিত করার কথা বলেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা, ভবিষ্যতে কোনো দল চাইলে যাতে সংবিধান পরিবর্তন করে ফেলতে না পারে সে ধরনের বিধান নিশ্চিত করার কথা বলেছেন তিনি।